রেড কিং, কিং অফ দ্য ম্যাচ তাওহিদ হৃদয়। জিম্বাবুয়ের সঙ্গেও আগে ব্যাট করে বাংলাদেশ 170 করতে পারে না, টপ অর্ডার ফেল করে এবং শেষ ওভারে গিয়েও সন্দেহ থাকে বাংলাদেশ ম্যাচটা জিতবে। তো এই যে বাংলাদেশের ম্যাচ দেখা জিম্বাবুয়ের মতো দুর্বল দলের এগেনস্টে, সেটাও টেনশন তৈরি করে, টেনশন থেকে মাথা ব্যথা। এই টেনশন মাথা ব্যথা থেকে ঝটপট রিলিফ পেতে রেড কিং ফাস্ট কুলিং অয়েল আপনার জন্য সলিউশন হতে পারে। কিন্তু বাংলাদেশের জন্য সলিউশন কি? তাওহিদ হৃদয় একটা সলিউশন। যেভাবে তিনি ব্যাট করেছেন, সংখ্যার বিচারে আপনি দেখবেন যে 38 বলে 57, 3টা 4 2টো ছক্কা, কিন্তু যে পরিস্থিতিতে যেভাবে তিনি রানগুলো করেছেন সত্যি সত্যি প্রশংসার যোগ্য। আপনি খেয়াল করে দেখেন, লিটনের টানা 3টা স্কুপ খেলে বিভৎসভাবে উইকেট দিয়ে আসা। তানজিদ তামিম ভালো করেননি, শান্ত টি-20 ক্রিকেটটাই যেন আসলে ঠিক ভুলে যাচ্ছেন। টপ অর্ডারের 3 জন মিলে যখন 41 বলে 39 করবেন, তখন কিন্তু আপনার টিমের পক্ষে বড় রান করা কঠিন। আর ওই জায়গাতেই তাওহিদ হৃদয় এই ম্যাচটাকে অন্তত 165 পর্যন্ত নিয়ে যেতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন। 2 উইকেট যাওয়ার পর উইকেটে এসেছেন, তানজিদ তামিমের সঙ্গে একটা 31 রানের পার্টনারশিপ করেছেন কত 26-27 বলে। এর পরের যে পার্টনারশিপটা জাকের আলী অনিকের সঙ্গে 58 বলে 87, এটাই অ্যাকচুয়ালি ম্যাচ ডিসাইড করে দিয়েছে বাংলাদেশের পক্ষে। ওই পার্টনারশিপে তাওহিদ হৃদয় ওভাবে ব্যাট না করলে ম্যাচের পরিস্থিতি কী হতো আমরা কেউ জানি না। তাওহিদ হৃদয়ের ইনিংসটা যদি আপনি খেয়াল করেন, দেখবেন 2 ভাগে ভাগ করলে 38 বল খেলেছেন, তো 19-19 বলে যদি আমরা ভাগ করি, প্রথম 19 বলে তিনি একটা বাউন্ডারি মেরেছেন, 22 রান করেছেন। পরের 19 বলে তিনি 35 রান করেছেন, 2টো 4 2টো ছক্কা। রেড কিং ঝটপট কুলিং অয়েল, যার টেনশন ও মাথা ব্যথা কমায় ঝটপট। রেড কিং ঝটপট কুলিং অয়েল। খেয়াল করলে দেখবেন তাওহিদ হৃদয় এই যে 3টা ম্যাচ খেললেন, একটাতে তিনি 180 স্ট্রাইক রেটে 33 করেছেন, একটাতে 148 স্ট্রাইক রেটে 34 করেছেন, দুটোই নট আউট, এবং এই যে 57 করলেন সেটাও 150 স্ট্রাইক রেটে। সো এই জন্যই বলছিলাম হি ইজ দ্য অ্যাকচুয়ালি কিং পারফর্মার, রিয়েল পারফর্মার। এর সঙ্গে জাকের আলী অনেকের কথা অবশ্যই আলাদা করে বলতে হবে। তার 44 রানের ইনিংসটা বাংলাদেশকে ওই স্টেবিলিটিটুকু দিয়েছে যে অ্যাটলিস্ট ফাইটটা যেন করতে পারে। কেননা বাংলাদেশ টিম এমন একটা অবস্থায় পড়ে গিয়েছিল টপ অর্ডারের ব্যর্থতার কারণে, যেটা আমি আগেই বলেছিলাম যে 3 জনে মিলে 1 2 3 3 জনে মিলে 41 বলে যখন 39 করবে, তখন পাওয়ার প্লের প্রপার ইউজ হয় না। বাংলাদেশ প্রথম ম্যাচে পাওয়ার প্লেতে 35 তুলেছিল 1 উইকেটে, দ্বিতীয় টি-20তে 41 তুলেছিল 1 উইকেটে, তৃতীয় টি-20তে যেটা জিতে বাংলাদেশ সিরিজ নিশ্চিত করলো 42 2 উইকেটে। অর্থাৎ পাওয়ার প্লের ভালো ব্যবহার হচ্ছে না। এবং তাওহিদ হৃদয়ের ওই ব্যাটিংয়ের কারণে, কিংবা জাকের আলীর সঙ্গে তাওহিদ হৃদয়ের ওই পার্টনারশিপের কারণে শেষ 10 ওভারে বাংলাদেশ 102 রান তুলেছে। সো এই পারফরমেন্সগুলো ভালো, তাওহিদ হৃদয়ের পারফরমেন্স ভালো, জাকের আলী অনিকের পারফরমেন্স ভালো, কিন্তু বাংলাদেশের টপ অর্ডার, বিশ্বকাপের আগে টপ অর্ডারে রান না পাওয়া কিংবা ভালো স্ট্রাইক রেটে রান না করতে পারা বাংলাদেশ ক্রিকেটের এখন সবচেয়ে বড় দুশ্চিন্তা। একই সঙ্গে জিম্বাবুয়ের 9th উইকেট পার্টনারশিপ যখন 30 বলে 54 পার্টনারশিপ করে ম্যাচটা ঘুরিয়ে দেওয়ার ইঙ্গিত দেয়, তখন ওই প্রশ্নটাও আবার সামনে আসে যে বোলিং লাইন আপের ওপর আমরা এত বেশি ভরসা করছি, সেই বোলিং লাইন আপও সময় মতো ভেঙে পড়ে এবং ভেঙে পড়ার একটা উপক্রম হয়। সে কারণে টপ অর্ডার ব্যাটিং যেভাবে খারাপ করছে, আমাদের বোলিংটাও সময় মতো এই যে ভেঙে পড়া কিংবা সময় মতো জ্বলে উঠতে না পারা, এই উদাহরণ কিন্তু প্রথম টি-20তেও দেখা গেছে। 40-42 রানে 7 উইকেট যাবার পরও বাংলাদেশ 125 পর্যন্ত জিম্বাবুয়েকে করতে দিয়েছিল বা জিম্বাবুয়ে করেছিল। সো বোলিংও একদম আউটস্ট্যান্ডিং হচ্ছে, সেটা বোধহয় বলা যাচ্ছে না।